লাশটাকে ধরাধরি করে উঠোন থেকে ঘরে নিয়ে এলো ওরা। তারপর আস্তে শুইয়ে দিল মেঝের উপর। বাইরে তখন সন্ধ্যার আস্তরণে রাত নেমে এসেছে ঘন হয়ে। শিয়রে দুটো মোমবাতি জেলে দিয়ে বক্রাকারে বসল ওরা লাশটাকে ঘিরে। কারো মুখে কথা নেই, সবাই চুপচাপ। কাঁপা হাতে ওর রক্ত ভেজা বুক পকেট থেকে একটা খাম বের করে আনলো শমশের আলী। একখানা চিঠি আর একখানা ফটো। কার ফটো ওটা? কাঁধের ওপর দিয়ে মুখ গলিয়ে চাপা স্বরে জিজ্ঞেস করল রহমান, কার ফটো? ওর ভাবি বধূর। আস্তে করে বলল শমশের আলী, এ মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওর, আসছে বৈশাখে, ওটা রেখে দাও, ওর বুক পকেটেই রেখে দাও ওটা। কে যেন বলল আশ্চর্য মৃদু গলায়। খবরটা ছড়িয়ে পড়েছিল সারা পাড়ায়, আর দল বেঁধে ওকে দেখতে আসছিল সবাই। দোরগোড়ায় জুতোগুলো নিঃশব্দে খুলে রেখে ভেতরে ঢুকেছিল ওরা, যেন দেব দর্শনে এসেছে। দুটো মেয়ে এসে নীরবে বসল ওর পায়ের কাছে, আর একজন বসল শিয়রের পাশে। বুড়ো সুরেন উকিলের ছোট মেয়েটা হঠাৎ তার কোণে আঙুলটা কেটে একটা রক্ত তিলক বসিয়ে দিল ওর পাণ্ডুর কপালে। বাকি দুজনা পরম স্নেহ ভরে চুলের প্রান্ত দিয়ে মুছে দিল ওর পায়ের ধুলোগুলো। আর সবাই নির্বাক নিস্পন্দ। ধূপদানিতে ধূপ জ্বলছে মৃদু মৃদু। ক্ষয়ে আসা মোমবাতি দুটোর জায়গায় আরো দুটো মোমবাতি জ্বলে দিল শমশের আলী। বুড়ো সগির মিয়া ইশারায় বাইরে ডেকে নিয়ে গেল রহমানকে। কবর দেবার কোনো বন্দোবস্ত কিছু হয়েছে? হচ্ছে। গোরস্থানে কখন নিয়ে যাবে ওকে? ভোরে। কাপড় চোপড় কেনা হয়েছে? না। তবে এই নাও, টাকা নাও। কাপড় কেনার জন্য পকেট থেকে 5টে টাকা বের করে দিল সগির মিয়া। সুরেন উকিল দিল আরো 5টে টাকা। ঝগড়াটে পল্টুর মা, হাড় কেপ্পন বলে যার পাড়াময় খ্যাতি, সেও 2 টাকা গুঁজে দিল রহমানের হাতে। ট্যাক্সি ড্রাইভার ফজল শেখ উজাড় করে দিল ওর সারাদিনের পুরো রোজগারটা। রহমান বলল, এত টাকা দিয়ে কি হবে? ফজল শেখ বলল, ওর জন্য ভালো দেখে একটা কাপড় কিনো, দেখো মিহি হয় যেন। বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর। আর দেখো আতর আর কর্পূর একটু বেশি পরিমাণে কেনা হয় যেন। চোখ দুটো পানিতে ছলছল করে উঠল সগির মিয়ার। কি বা সামর্থ্য আছে আমাদের? আমরা কি বা করতে পারি ওর জন্য? ঘর আর বাহির, বাহির আর ঘর। সারা রাত এক লহমার জন্য ঘুমালো না ওরা। ঘুম এলো না ওদের। রাত জেগে বসে বসে হয়তো গত বিকেলটার কথাই ভাবছিল ওরা। অস্তগামী সূর্যের তির্যক আভায় আকাশের সাদা টুকরো টুকরো মেঘগুলো রক্তবর্ণ ধারণ করেছিল তখন। কাঠের লম্বা বারান্দাটার এক প্রান্তে দাঁড়িয়ে বুড়ি দাদি তার 12 বছরের নাতনিকে সে মেঘগুলো দেখাচ্ছিল আর বলছিল, ও মেঘগুলো লাল কেন জানো? ও মা, জানো না বুঝি? তা জানবে কেন? আজকালকার মেয়ে কি না ধর্ম কথা তো পড়োনি, শোনো না। হোসেনকে চেনো? হজরত আলীর ছেলে হোসেন।
এজিদ তাকে অন্যায়ভাবে খুন করেছিল কারবালায়, বড় কষ্ট দিয়ে খুন করেছিল তাকে। সেই হোসেনের পাক রক্ত রোজ বিকেলে জমাট বেঁধে দেখা দেয় পশ্চিম আকাশে, বুঝলে? নিচে কলতলায় তখন পানি নিয়ে কাড়াকাড়ি করছিল গুটি আটেক মেয়ে মানুষ। পল্টুর মা তার মোটা সোটা দেহটা দেখিয়ে বারবার শাসাচ্ছিল বাকি সবাইকে, আর আপন মনে বকবক করছিল একটানা। দোতলার কোণের ঘরে অফিস ফেরত বাবুরা তাস নিয়ে বসেছিল সবে। পাশের ঘরে টেকোমাথা রহমানটা রোগা লিকলিকে বউটাকে মারছিল তখন, রোজ যেমনটি মারে। সামনের বাড়ির বুড়ো উকিলের তন্নি মেয়েটা সেতারে ইমন কল্যাণের সুর ছড়াচ্ছিল মৃদু মৃদু। বেশ কাটছিল বিকেলটা, রোজ যেমনটি কাটে। ছেদ পড়ল অকস্মাৎ। পশ্চিমমুখ লম্বা দোতলা বাড়ির বাসিন্দাদের চমকে দিয়ে সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকল একটা লোক, পেছনে আরো 3 জন। কাকে যেন ধরাধরি করে এনে নিঃশব্দে উঠোনে নামিয়ে রাখল ওরা। পাংশু মুখ, বাকহীন। কলগোড়ায় যারা দাঁড়িয়েছিল তারাই আর্তনাদ করে উঠল সবার আগে, আহা হা, কার ছেলে গো? কার ছেলে এমন করে খুন হলো? আহা হা, কার ছেলে গো? কোন মায়ের বুক খালি হলো গো? কার ছেলে খুন হলো? ঝগড়াটে পল্টুর মা 1 পা 2 পা করে এগিয়ে এলো সামনে। কেমন করে মরল গো ছেলেটা? কেমন করে মরল? লোকগুলো তখনও চুপচাপ। দোতলায় যারা ছিল তারাও ততক্ষণে নেমে এসেছে নিচে। রক্তাক্ত মৃতদেহটার উপর ঝুঁকে পড়ে হঠাৎ চাপা আর্তনাদ করে উঠল এলডি ক্লার্ক শমশের আলী। হায় খোদা, এ কি করলে? এ যে আমাদের নুরুর ছেলে শহীদ, কেমন করে মরল? কি যেন বলতে গিয়েও বলতে পারল না লোকগুলো। টেকোমাথা রহমান বলল, আরে তাই তো, এ যে দেখছি শহীদ। আপনার রুমেই তো থাকতো শমশের সাহেব, তাই না? হ্যাঁ, আমার রুমেই থাকতো, আস্তে বলল শমশের আলী। তারপর আবার ওকে বয়ে নিয়ে আসা লোকগুলোর দিকে মুখ তুলে তাকালো সে। এ যে রক্তে চপচপ করছে, কেমন করে মরল? 4 জন লোকের একজন গিয়ে সদর দরজাটা বন্ধ করে দিয়ে এলো আস্তে। ফিরে এসে গলায় ফিস ফিস করে কি যেন বলল সে সবাইকে। সে কি? চাপা আর্তনাদ কান্নার মতো শোনা গেল। একসাথে আঁতকে উঠল দোতলা বাড়ির বাসিন্দারা। সে কি? ট্যাক্সি ড্রাইভার ফজল শেখ বলল, সে কি? কেন গুলি করতে গেল ওকে? কেন গুলি করল? আবার এজিদ নাজেল হলো না তো দুনিয়ার ওপর? বুড়ি দাদি বিড়বিড় করে উঠল। তারপর এক সীমাহীন নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল সবাই। ফ্যাকাশে বিবর্ণ চোখগুলো তুলে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল ওরা। তারপর আবার তাকালো মাটিতে শোয়ানো রক্তলাল মৃতদেহটার দিকে। কালো মুখচোরা ছেলেটা বছরখানেকের ওপর থেকেই ছিল এ বাড়িতে। থাকতো, খেত, কলেজে যেত। কই, কোনোদিনও তো চোখে পড়েনি কারো। পড়বেই বা কেমন করে? 72 গেরস্তের বাড়িতে কত লোক আসে, কত লোক যায়, কে কার খোঁজ রাখে? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সব সময়। কিন্তু অকস্মাৎ আজ সবাই এক অদ্ভুত একাত্মতা অনুভব করল ওই ছেলেটার সাথে। বেদনার্ত চোখ তুলে সবাই তাকালো ওর দিকে। সারা রাত তাকালো ওরা। ভোরে গরম পানিতে ওর লাশটাকে ধুয়ে যখন খাটের উপর শোয়ানো হলো, তখন সারা উঠোনটা গিজ গিজ করছে লোকে। পাড়ার ছেলেরা একটা লম্বা বাঁশের ডগায় পতাকার মতো ঝুলিয়ে নিয়েছে ওর রক্তে ভেজা জামাটা। ওটা ওরা বয়ে নেবে সব যাত্রার পুরো ভাগে। বুড়ো সগির মিয়া বলছিল,
ওকে আমরা গোরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারবো কি না আমার সন্দেহ হচ্ছে। বড় রাস্তায় ট্রাক ভর্তি মিলিটারি আর পুলিশ দেখে এলাম। মাঝপথে হয়তো ছিনিয়ে নেবে ওরা। আমরা দেব কেন? দৃঢ় কণ্ঠে বলে উঠল ছেলেরা। মা নেই, বাবা নেই, ভাই বোন কেউ এখানে নেই ওর। মা বাবা হয়তো ভাবছেন ছেলে তাদের নিরাপদেই পড়ালেখা করছে এখন। গ্রীষ্মের বন্ধে বাড়ি আসবে, কোলের মানিক ফিরে আসবে কোলে। শেষ দর্শনের জন্য মুখের বাঁধনটা খুলে দেয়া হলো ওর। পল্টুর মা ঝুঁকে পড়ে চুমু খেল ওর কপালে। তারপর চোখে আঁচল চেপে সরে দাঁড়ালো একপাশে। বুড়ি দাদি বিড়বিড় করে বলল, হায় খোদা, এজিদের গোষ্ঠী বুঝি এখনো দুনিয়ার ওপর রেখে দিয়েছ তুমি? হায় খোদা। আহা, মা যখন মৌতের কথা শুনবে তখন কি অবস্থা হবে মার, বলল আরেকজন। মৃতের খাটটা কাঁধে তোলা নিয়ে কাড়াকাড়ি হলো কিছুক্ষণ। ছেলেরা বলল, আমরা নেব। বুড়োরা বলল, আমরা। শেষে রফা হলো। ঠিক হলো মিনিট 10 বেশি কেউ রাখতে পারবে না। শখানেক লোক পাড়ার, সবাইকে সুযোগ দিতে হবে তো। খাটে শোয়ানো শহীদকে নিয়ে যখন রাস্তায় নামলো ওরা, সূর্য তখন বেশ খানিকটা উঠে গেছে উপরে। সবার সামনে বাঁশের ডগায় ঝোলানো রক্তাক্ত জামা হাতে সুরেন উকিলের ছোট মেয়ে শিবানী, তার দুপাশে হোসেন ডাক্তারের 2 নাতনি রানু আর সুফিয়া। ওদের যেতে নিষেধ করেছিল অনেকেই, তবু জিদ ধরেছে ওরা যাবেই। যাক, যেতে চাইছে যখন যাক না, কি আছে, বলেছিলেন বুড়ো সগির মিয়া। মিছিলটা যখন ধীরে ধীরে এগুচ্ছিল সরু গলি বেয়ে, আর গলির দুপাশের জানালা, ছাদ আর বারান্দা থেকে মেয়েরা মায়েরা 2 হাতে কোঁচড় ভরা ফুল ছুঁড়ে মারছিল ওর খাটিয়া লক্ষ্য করে। চামেলি, গোলাপ, রজনীগন্ধা, ফুল আর গোলাপ জল, গোলাপ জল আর ফুল। ফুলে ফুলে আগা গোড়া ঢেকে গেল শহীদ। ফুলের নিচে ডুবে গেল ওর লাশটা। দোতলা বাড়ির সংকীর্ণ বারান্দা থেকে ফুল ছুঁড়ে মারতে মারতে আশ্চর্য মৃদু গলায় কে যেন বলল, আমাদের ভাষাকে বাঁচাবার জন্য প্রাণ দিয়েছে ও, আমাদের জন্য প্রাণ দিয়েছে, বলল আরেকজনা। কথাটা কানে আসতেই বোধ হয় অকস্মাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল এলডি ক্লার্ক শমশের আলী। 2 চোখে অশ্রুর বান ডাকল ওর। ছি শমশের ভাই, কাঁদছ কেন? এ সময় কাঁদতে নেই। মৃদু তিরস্কার করল ওকে ফজল শেখ। ওর কানের কাছে মুখ এনে চাপা স্বরে শমশের আলী বলল, বড় হিংসে হচ্ছে, বড় হিংসে হচ্ছে ফজলুরে। আমি কেন ওর মতো মরতে পারলাম না?